বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা ইতিপূর্বে অনুক্রমিকা অধ্যায়ের ইতিপূর্বে আমরা অর্থায়ন বলতে কী বুঝি, অর্থায়নের শ্রেণীবিভাগ কী সে সম্পর্কে আলোচনা করেছি। সেই সাথে আমরা অর্থায়নের নীতিমালা বা ব্যবসা অর্থায়নের নীতিমালাসমূহ কী সে সম্পর্কে আলোকপাত করেছি। আজকে আমরা বলেছিলাম যে একজন আর্থিক ব্যবস্থাপক কী ধরনের একটা কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কার্যাবলী সম্পাদন করে থাকে বা ভূমিকা পালন করে থাকে সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো একজন আর্থিক ব্যবস্থাপক একটা কারবার বা ব্যবসায় প্রতিষ্ঠানের মুখ্য ভূমিকা পালন করে থাকে। একজন আর্থিক ব্যবস্থাপকের সমস্ত দিক করে থাকে বলেই আমরা একে একটা কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানের মূল ভূমিকায় অবতীর্ণ বলে বিবেচনা করে থাকি। একজন আর্থিক ব্যবস্থাপক যে সমস্ত কার্যাবলী সম্পাদন করে থাকে সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করছি। এখন আমরা একজন আর্থিক ব্যবস্থাপক যে সমস্ত কার্যাবলী সম্পাদন করে থাকে সে সম্পর্কে আমরা আলোচনা করছি ক্রম অনুসারে। প্রথমেই একজন আর্থিক ব্যবস্থাপক যে কার্যাবলী সম্পাদন করবে তা হচ্ছে আর্থিক পরিকল্পনা প্রণয়ন। 2 নম্বরে আমরা বলেছি উৎস শনাক্তকরণ, 3 নম্বরে বলেছি তহবিল সংগ্রহ, 4 নম্বরে বলেছি তহবিল বিনিয়োগ, 5 নম্বরে বলেছি মুনাফা বন্টন, 6 নম্বরে বলেছি মূলধন সংরক্ষণ, 7 নম্বরে বলছি তহবিলের ব্যবস্থাপনা, 8 নম্বরে বলছি নগদ প্রবাহের পূর্বানুমান, 9 নম্বরে বলেছি ভবিষ্যৎ মুনাফার পূর্বানুমান, 10 নম্বরে আমরা বলেছি যে সম্পত্তির ব্যবস্থাপনা, 11 নম্বরে ব্যয় নিয়ন্ত্রণ এবং সর্বশেষে আমরা বলেছি মূল্য নির্ধারণ। মূলত একজন আর্থিক ব্যবস্থাপক একটা কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এই সমস্ত কার্যাবলী পালন করে থাকে। যখনই একজন আর্থিক ব্যবস্থাপক এই সমস্ত কার্যাবলী সম্পাদন করে তখনই বলা হয়ে থাকে এটা আর্থিক ব্যবস্থাপকের ভূমিকা, অর্থাৎ কোনো কাজ যখন সম্পাদিত হয় তখন সেটা ভূমিকায় রূপান্তরিত হয়। আর্থিক ব্যবস্থাপকের তাহলে প্রথম কার্যাবলী হচ্ছে আমাদের আর্থিক পরিকল্পনা করা। একজন আর্থিক ব্যবস্থাপক তার কার্যাবলীর প্রথমেই সে সিদ্ধান্ত নেবে যে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কোন তথ্য থেকে কোন উপাত্ত থেকে তার অর্থ সংগ্রহ হবে এবং এতদ সংক্রান্ত বিষয় সে পরিকল্পনা করে থাকে। অর্থাৎ একটা কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আমাদের স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী এই 2 ধরনের অর্থায়নের ব্যবস্থা করা হয়ে থাকে এবং এটাকে আমরা স্থায়ী এবং চলতি মূলধন হিসেবেও কাউন্টে নিয়ে এসে থাকি। তো আর্থিক ব্যবস্থাপকের প্রথম কাজই হচ্ছে যে তার অর্থনৈতিক পরিকল্পনা করা। 2 নম্বর কাজ তার উৎস শনাক্তকরণ, অর্থাৎ এই যে পরিকল্পনা গ্রহণ করলো এই পরিকল্পনার মাফিক সে কোথা থেকে অর্থটা সংগ্রহ করবে সে সম্পর্কে তাকে উৎস চিহ্নিত করতে হবে। এই উৎস হতে পারে তার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, আর্থিক প্রতিষ্ঠান বা অন্য কোনো উৎস থেকে অর্থ সংগ্রহ করতে পারে এবং আর্থিক ব্যবস্থাপক সবসময় চিন্তা করবে কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করলে পারে তার কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানের যে অভিষ্ট লক্ষ্য আছে সেই অভিষ্ট লক্ষ্যে উপনীত হতে পারবে। এজন্য তাকে প্রথমেই যে পরিকল্পনা সেই পরিকল্পনা মাফিক তাকে উৎস চিহ্নিত করতে হবে যে কোত্থেকে সে অর্থ সংগ্রহ করবে, অর্থাৎ যেখান থেকে অর্থ সংগ্রহ করলে পারে মুনাফার পরিমাণ বেশি হবে এবং আমাদের খরচের পরিমাণ কম হবে। এবং আর্থিক ব্যবস্থাপক সবসময় এটাকেই খেয়াল করতে হবে যে কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা এবং যাতে ঝুঁকির পরিমাণ কম থাকে এবং ব্যয়ের পরিমাণ কম হয়। 3 নম্বরে যে আমরা উৎসের কথা বললাম যে বিভিন্নভাবে সে উৎস সংগ্রহ করবে, তারপরে আমরা বলেছি যে তহবিল সংগ্রহ। এই যে বিভিন্ন উৎসের কথা আমরা বললাম সেই উৎস থেকে কোন উৎস থেকে একজন আর্থিক ব্যবস্থাপক অর্থটা সংগ্রহ করলে তার কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সহায়ক এবং সুবিধাজনক হবে, এর জন্য তাকে সেইভাবেই অর্থ সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে একজন আর্থিক ব্যবস্থাপক প্রয়োজনে সে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে পারে অথবা সে মনে যদি করে তার আত্মীয় স্বজন যারা আছে তার থেকে সংগ্রহ করতে পারে এবং নিজের যে তহবিল আছে সে তহবিল বিনিয়োগ করতে পারে, সেই সাথে তার বন্ধু বান্ধব যে সমস্ত আছে তাদের কাছ থেকে সে অর্থ সংগ্রহ করতে পারে। কিন্তু এই সংগৃহীত অর্থটা অবশ্যই তাকে যেখান থেকে সুবিধাজনক হবে সেখান থেকেই সংগ্রহ করতে হবে এবং এভাবেই একজন আর্থিক ব্যবস্থাপক তার চিহ্নিত উৎস থেকে অর্থ সংগ্রহ করে থাকে। 4 নম্বর আমরা বলছি তহবিল বিনিয়োগ, অর্থাৎ যে তহবিলটা সংগ্রহ করলো এখন আর্থিক ব্যবস্থাপক কাজ হবে যে এই তহবিলটা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করা, অর্থাৎ বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের থাকতে পারে, কোনোটা হয়তো বা ঝুঁকিপূর্ণ, কোনোটা কম ঝুঁকিপূর্ণ, কোনোটা হয়তো বেশি লাভ, কোনোটা একটু কম লাভ, অর্থাৎ যেখানে বিনিয়োগ করলে পারে আমাদের ঝুঁকির পরিমাণ কম হবে এবং মুনাফার পরিমাণ বেশি হবে সেই সমস্ত ক্ষেত্রেই আমাদের মূলধন বিনিয়োগ করতে হবে। অর্থাৎ আর্থিক ব্যবস্থাপকের লক্ষ্য করতে হবে বা দেখতে হবে যে একটি মাত্র প্রকল্পে মূলধন বিনিয়োগ না করে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে হবে এবং যেখানে মুনাফার পরিমাণ বেশি হবে এবং ঝুঁকির পরিমাণ কম সাধারণত সেক্ষেত্রেই আমাদের মূলধন
বিনিয়োগ করতে হবে। আর এই বিনিয়োগের ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো অবস্থাতেই আমাদের তারল্যতার যেন কোনো সমস্যার সৃষ্টি না হয়। এটাই হচ্ছে একজন আর্থিক ব্যবস্থাপকের তহবিল বিনিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্ত বা তার কাজ। অর্থাৎ আমরা বলতে পারি যে আর্থিক ব্যবস্থাপক তার যে উৎস থেকে অর্থ সংগ্রহ করছে, সংগৃহীত অর্থটা যে ক্ষেত্রে বিনিয়োগ করলে পারে অধিক পরিমাণে মুনাফা অর্জন করতে পারবে এবং ঝুঁকির পরিমাণ কম হবে এবং কারবার প্রতিষ্ঠানের যে অভিষ্ট লক্ষ্য আছে সেই অভিষ্ট লক্ষ্যে সে উপনীত সক্ষম হবে। এটাই ছিল আমাদের একজন আর্থিক ব্যবস্থাপকের ৪র্থ নম্বর কার্যাবলী। ৫ নম্বর কার্যাবলী মুনাফা বন্টন। আর্থিক ব্যবস্থাপকতে মূলধন বিনিয়োগ করলেও এই বিনিয়োগ থেকে অবশ্যই কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের মুনাফা অর্জিত হবে। এই অর্জিত মুনাফা এখন আমরা কিভাবে এটা ব্যবহার করব সে সম্পর্কেও আর্থিক ব্যবস্থাপককে সিদ্ধান্ত এবং কার্যবলী সম্পাদন করতে হয়। এক্ষেত্রে তাকে চিন্তা করতে হবে যে পরিমাণ আমার মুনাফা অর্জিত হয়েছে এই মুনাফা কতটুকুন যে সমস্ত মালিক আছে সেই মালিকরা বন্টন করে নেবে, না এই কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সম্প্রসারণের ক্ষেত্রে এটা বিনিয়োগ করবে। অর্থাৎ মুনাফা বন্টনের ক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপককে এইভাবে কাজ করতে হবে যে যে পরিমাণ মূলধন মুনাফা মালিকদের মধ্যে বন্টন করলে পারে অধিক পরিমাণ আমাদের কারবারে বিনিয়োগ করতে পারবো এবং বিনিয়োগ করতে পারলে আমাদের কারবার বা ব্যবসা প্রতিষ্ঠান সম্প্রসারিত হবে এবং আগামী দিনে কারবার বা ব্যবসা প্রতিষ্ঠান তার মুনাফার পরিমাণ আরও সম্প্রসারিত বা বৃদ্ধি করতে সক্ষম হবে। তাই আর্থিক ব্যবস্থাপকের যে সমস্ত কার্যবলী তার মধ্যে মুনাফা বন্টনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, যাতে করে মালিকরাও অসন্তুষ্ট না হয়। আবার এমন অংশ কারবার ব্যবসায় এটা সংরক্ষণ করতে হবে যাতে করে এই কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানের সম্প্রসারণ ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। আর বৃদ্ধি পাওয়াটাই হচ্ছে একজন আর্থিক ব্যবস্থাপকের একটা গুরুত্বপূর্ণ কাজ। ৬ নম্বর আমরা বলছি মূলধন সংরক্ষণ। আর্থিক ব্যবস্থাপককে আমরা মূলধন যেটা বন্টন করলাম মুনাফার অংশ, এই এখন একটা কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা যখনই আমরা বন্টন করলাম তারপরে কারবার প্রতিষ্ঠানে যে মূলধন বিনিয়োগ করা হয়েছে এই বিনিয়োগকৃত মূলধন অবশ্যই আমাদের সংরক্ষণের দায়িত্ব আছে। আর এই দায়িত্বটাই আর্থিক ব্যবস্থাপকের উপর অর্পিত হয়ে থাকে, যার জন্য আর্থিক ব্যবস্থাপকের গুরুত্বপূর্ণ সহিত আমাদের এই মূলধন সংরক্ষণের কাজটা করতে হয়। এক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপককে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এটা ঝুঁকির সাথে সদা সর্বদা এটা কাজ করে থাকে। তাই মূলধন বিনিয়োগের পর আমাকে অবশ্যই মূলধন সংরক্ষণের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এমনভাবে মূলধনটা আমাদের কাজ করতে হবে যাতে অধিক মুনাফা পাবার আশায় অধিক ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে মূলধন বিনিয়োগ করলে পারে আমাদের মূলধন সংরক্ষণ হবে না, অর্থাৎ কারবার বা ব্যবসা প্রতিষ্ঠান তার অভিষ্ট লক্ষ্যে উপনীত হতে পারবে না। তাই মূলধন সংরক্ষণের জন্য তাকে সবসময় লক্ষ্য বা খেয়াল রাখতে হবে যে যেখানে ঝুঁকির পরিমাণ সম্ভাব্য পরিমাণ আছে এবং মুনাফার পরিমাণ অধিক আছে সেখানেই আমাদের মূলধন বিনিয়োগ করতে হবে এবং এর মাধ্যমেই আমাদের মূলধন সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে বলা আছে আর্থিক ব্যবস্থাপক যে কার্যাবলী সম্পাদন করে তা হচ্ছে তহবিলের ব্যবস্থাপনা। একটা কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানে যে মূলধন থাকে এই মূলধন ব্যবস্থাপনার ক্ষেত্রেও একজন আর্থিক ব্যবস্থাপক গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করে থাকে। এই কার্যাবলীর মধ্যে আমরা বুঝতেছি যে তহবিলের ব্যবস্থাপনা, অর্থাৎ আমার যে মূলধন বা আমার যে কারবারের যে টাকা আছে এই টাকাটা এমনভাবে ব্যবহার করতে হবে যাতে কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানের যে অভিষ্ট লক্ষ্য বা যে চিন্তা চেতনা নিয়ে কারবার প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে এবং আর্থিক পরিকল্পনা করা হয়েছিল সে অনুসারে আমাদের ব্যবস্থাপনা হচ্ছে কিনা, অর্থাৎ আমাদের যে টাকা এবং পয়সা বা মূলধন বিনিয়োগ করা আছে তার যেন যথাযথভাবে ব্যবস্থাপনা হয়ে থাকে। অর্থাৎ যেখানে যতটুকু মূলধনের প্রয়োজন আছে, যে ক্ষেত্রে যতটুকু আমার প্রয়োজন সেই অনুসারেই মূলধন বিনিয়োগ করতে হবে এবং এটা আমাদের সংগ্রহ এবং বিনিয়োগ করতে হবে। এই হচ্ছে আমাদের তহবিলের ব্যবস্থাপনা। পরবর্তীতে আমরা বলেছি নগদ প্রবাহের পূর্বানুমান। একজন আর্থিক ব্যবস্থাপক মূলধন নিয়ে যেহেতু কাজ করে এবং কারবারের মুনাফা অর্জনের মূল লক্ষ্য থেকে থাকে সেই হিসাবে মুনাফার পূর্বানুমান করাও একজন আর্থিক ব্যবস্থাপকের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কার্যাবলী। এই কার্যাবলীর মধ্যে আমরা বলতেছি যে নগদ প্রবাহের পূর্বানুমান, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে যে বিনিয়োগটা করা হয়েছে এই বিনিয়োগকৃত অর্থ কিভাবে কারবারে আবার ফেরত আসবে এটা আগের থেকে অনুমান করতে হবে, যার দ্বারা আমাদের বিভিন্ন ক্ষেত্র থেকে অর্থ যে সংগ্রহ করা হয়েছে সংগৃহীত অর্থ যেন আমরা পরিশোধ করতে সমর্থবান হই। এজন্য আর্থিক ব্যবস্থাপককে পূর্ব থেকেই অনুমান করতে হবে যে আমাদের যে নগদ প্রবাহটা আসবে সেটা কোথেকে কী পরিমাণ আসবে এবং তার দ্বারা আমরা কারবার প্রতিষ্ঠানের যে সমস্ত কার্যাবলী সম্পাদন করছি সেক্ষেত্রে যেন আমরা যথাযথভাবে আমাদের কাজ সম্পাদন করতে পারি। এই জন্যই একজন আর্থিক ব্যবস্থাপককে নগদ প্রবাহের পূর্বানুমান করতে হবে, অর্থাৎ পূর্বেই অনুমান করতে হবে কোথেকে কী পরিমাণ টাকা আমার কারবারে ফেরত আসবে। এই ছিল আমাদের
একজন আর্থিক ব্যবস্থাপক নগদ প্রবাহের পূর্বানুমান সম্পর্কে কার্যাবলী। 9 নম্বর আমরা বলেছি ভবিষ্যৎ মুনাফার পূর্বানুমান। আমরা যে কোনো কার্যক্রম পরিকল্পনা করতে গেলে তার ভবিষ্যৎ কী হবে সে সম্পর্কে আমাদের অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। এক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপককে অনুরূপভাবে সমস্ত কিছু বিবেচনা আনতে হয়। তার মধ্যে ভবিষ্যৎ মুনাফার পূর্বানুমান করা অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ। এই ভবিষ্যৎ মুনাফার পূর্বানুমান অর্থাৎ আমরা পূর্বেই অনুমান করব যে পরিমাণ আমরা মূলধন বিনিয়োগ করেছি, বিনিয়োগকৃত টাকা থেকে আমাদের কী পরিমাণ মুনাফা আসলে পারে, কারবার বা ব্যবসা প্রতিষ্ঠান তার অভিষ্ট লক্ষ্যে উপনীত হতে পারবে। অর্থাৎ যে লক্ষ্য নিয়ে কারবার বা ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে সেই প্রতিষ্ঠান যেন লক্ষ্যে পৌঁছাতে পারে, সেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ মুনাফার পূর্বানুমান। অর্থাৎ আগে থেকেই অনুমান করতে হবে যে আমি কোন ক্ষেত্র থেকে বা কোন প্রকল্প থেকে কি পরিমাণ মুনাফা অর্জন করতে পারবো, আর এই মুনাফার অর্জনের উপর ভিত্তি করেই কারবার বা ব্যবসা প্রতিষ্ঠান তার কার্যক্রমকে যথাযথ বা সফলভাবে পরিচালনা করতে সক্ষম হবে। এই জন্য আর্থিক ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ কাজের মধ্যে ভবিষ্যৎ মুনাফার পূর্বানুমান। এর পরবর্তীতে আসে সম্পত্তির ব্যবস্থাপনা। একটা কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের সম্পত্তি থাকে। চলতি মূলধনের কিছু কাজ থাকে, কিছু স্থায়ী থাকে, অর্থাৎ দালান কোঠা, যন্ত্রপাতি ইত্যাদি। এই যে সম্পত্তিগুলো একটা কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়ে থাকে, এগুলো যথাযথভাবে ব্যবস্থাপনা করাও একজন আর্থিক ব্যবস্থাপকের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। কোনো অবস্থাতেই বেখেয়ালি যেন কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পত্তির অব্যবস্থাপনা না হয়, এদিকে একজন আর্থিক ব্যবস্থাপককে খেয়াল রাখতে হবে। আর্থিক ব্যবস্থাপক অবশ্যই তার সম্পত্তি যদি যথাযথভাবে ব্যবস্থাপনা করতে পারে তবেই কারবার বা ব্যবসা প্রতিষ্ঠান তার যে লক্ষ্য আছে, যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে সেই উদ্দেশ্যে উপনীত হতে সক্ষম হবে। এই জন্য সম্পত্তির ব্যবস্থাপনা করাও একজন আর্থিক ব্যবস্থাপকের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এর পরবর্তীতে আমরা বলতেছি আর্থিক ব্যবস্থাপকের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ। আমরা বলতে পারি যে কোনো ক্ষেত্রে যদি আমরা ব্যয় নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের লাভ বা মুনাফার পরিমাণ অবশ্যই বেশি হবে। আর একটা কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্যই থাকে মুনাফা অর্জন করা। আর মুনাফা যত বেশি করতে পারবো ওই কারবার ব্যবসা প্রতিষ্ঠানের যারা মালিক আছে তারা অধিক পরিমাণ মুনাফা পাবে এবং কারবার প্রতিষ্ঠান বেশি সম্প্রসারণ করা সম্ভব হবে। তাই আর্থিক ব্যবস্থাপকের ব্যয় নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। এক্ষেত্রে আমরা একটা উদাহরণের সাহায্যে বলতে পারি যে একটা কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানে যত কর্মচারী এবং কর্মকর্তা আছে, কথার কথা তাদের জন্য চা চক্রের জন্য 15 মিনিট সময় দেওয়া আছে। এখন 50 জন যদি কর্মচারী কর্মকর্তা হন, তারা যদি 2 মিনিট করে বেশি নেয় তাহলে 50 দুগুণে 100 মিনিট বেশি সময় ব্যয় করে ফেলবে। এতে করে দেখা যাবে যে প্রায় 2 জন লেবার বা 2 জন কর্মচারী বেতন বেশি লেগে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে যদি আমরা ব্যয় নিয়ন্ত্রণ করতে চাই তাহলে যথাযথভাবে তার কাজে যোগদান করতে হবে। অর্থাৎ যে সময় তার জন্য বরাদ্দ আছে সেই সময়টুকুনি সে ব্যবহার করবে, অন্যভাবে অপচয় কোনোভাবেই সে যেন না করে সেদিকে আর্থিক ব্যবস্থাপককে অবশ্যই খেয়াল রাখতে হবে। অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রে ব্যয় নিয়ন্ত্রণের জন্য আর্থিক ব্যবস্থাপককে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। সর্বশেষে আমরা বলতেছি মূল্য নির্ধারণ। একটা কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানের যে সমস্ত পণ্য বা সেবাদি উৎপাদিত হয়ে থাকে এই সমস্ত সেবাদি আমরা বাজারে বিক্রয় করার জন্য এর মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। এই মূল্য নির্ধারণের ক্ষেত্রে ব্যবসায়ের ক্ষেত্রে বিভিন্ন জনের যারা উৎপাদনের সাথে সম্পৃক্ত আছে, যারা বাজারের সাথে সম্পৃক্ত আছে, প্রত্যেকের কাছ থেকেই আর্থিক ব্যবস্থাপক উপাত্ত সংগ্রহ করবে এবং উপাত্ত তথ্যের ভিত্তিতে তাদের সাথে আলোচনা পর্যালোচনা এবং বাজারের অবস্থা বুঝে আমাদের মূল্য নির্ধারণ করবে। এই মূল্য নির্ধারণের উপরেই একটা কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা এবং বিফলতা নির্ভর করে থাকে এবং আর্থিক ব্যবস্থাপকের সফলতা বিফলতাও নির্ভর করে থাকে। যদি যথাযথভাবে মূল্য নির্ধারণ করা যায় তাহলে আমাদের উৎপাদিত পণ্য বা সেবাদি বাজারে যথাযথভাবে আমরা অধিক পরিমাণে বিক্রয় করতে পারবো। আর অধিক পরিমাণে বিক্রয় করতে সক্ষম হলেই কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানের অধিক পরিমাণে লাভবান হবে। এই জন্য মূল্য নির্ধারণ একটা কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এক্ষেত্রে একজন আর্থিক ব্যবস্থাপক বিভিন্ন পর্যায়ের যে সমস্ত কর্মকর্তা কর্মচারীগুলো আছেন তাদের সাথে আলোচনা সাপেক্ষে উৎপাদিত পণ্যের মূল্য নির্ধারণ করে থাকে। আর এই পণ্যের মূল্য নির্ধারণে যদি আর্থিক ব্যবস্থাপক যথাযথভাবে সম্পাদন করতে না পারে তাহলে কারবারের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যে সফলকাম হতে পারবে না। তাই আর্থিক ব্যবস্থাপকের মূল্য নির্ধারণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এবং এক্ষেত্রেও আর্থিক ব্যবস্থাপকের যথাযথভাবে এই কার্য সম্পাদন করতে হয়। এভাবে আমরা যদি দেখতে পাই তাহলে দেখতে পাচ্ছি যে একজন আর্থিক ব্যবস্থাপক একটা কার্যের তার আর্থিক পরিকল্পনা প্রণয়নের মাধ্যম থেকে শুরু করে মূল্য নির্ধারণ পর্যন্ত বিভিন্ন কার্যাবলী সম্পাদনের মাধ্যমে আর্থিক ব্যবস্থাপক
একটা কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানের যে অভিষ্ট লক্ষ্য আছে সেই লক্ষ্যে উপনীত করতে সক্ষম হয়। আর এই কার্যগুলির মধ্যে সে যদি যথাযথভাবে সম্পাদন করতে ব্যর্থ হয়, তাহলে তার যে অভিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যে সফলকাম হতে পারবে না। তাই একজন আর্থিক ব্যবস্থাপকের লক্ষ্য রাখতে হবে কিভাবে তার কার্যাবলী সম্পাদন করলে পারে তার যে অভিষ্ট লক্ষ্যে সেই অভিষ্ট লক্ষ্যে উপনীত হবে। এভাবেই একজন আর্থিক ব্যবস্থাপক তার সমস্ত কার্যাবলী সম্পাদন করে থাকে। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সাথে আমি যে বিষয় নিয়ে আলোচনা করলাম, এটা যদি তুমি অবগত হও তাহলে একটা কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানকে সুন্দর এবং সচলভাবে চালু করতে পারবে। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।